নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যা প্রত্যাশিত ছিল তাই হলো। মডিফিকেশন অ্যাপ্লিকেশনের পর এই প্রতারক সরকার, ওই প্রতারক মহিলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে ডিএ সংক্রান্ত ব্যাপারে রিভিউ পিটিশনটাও জমা দিয়ে দিল 9 তারিখ। 6 তারিখ আপনারা জানেন শুক্রবার ছিল, সেই দিন ইন্দু মালহোত্রার কমিটি রিপোর্ট যেদিনকে জমা পড়েছে, ঠিক সেই দিন সুপ্রিম কোর্টে গিয়ে এই প্রতারক সরকার, এই চৌর্যবৃত্তির সরকার, এই প্রতারক মহিলার তার দলবলকে দিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত ডিএর বকেয়া দেওয়ার জন্য। 2008 থেকে 18 সেটা দেওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সেখানে সময় চেয়েছিল। এদিন আমি নিরন্তর খবর রাখতে রাখতে মলয়বাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম। মলয়বাবু আমাকে কনফার্ম করলেন যে 9 তারিখ সোমবার দিন রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জমা দিয়ে দিয়েছে। রিভিউ পিটিশন মানে হচ্ছে যে রায়টাকে একটু পুনর্বিবেচনা করা হোক, এবং এই রায়ের নর্মালি বিচারপতিরা তাদের আভ্যন্তরীণ চেম্বারে বসে রিভিউ করে সেটা অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে সেটা তারা জানিয়ে দেন। সেটা প্রকাশ্যে শুনানি হয় না। কিন্তু এই প্রতারক সরকার বদমাইশি করে এই রিভিউ পিটিশনটাকে প্রকাশ্যে শুনানির জন্য আবেদন করেছেন। অর্থাৎ জজ সাহেব যাতে চেম্বারে বসে হ্যাঁ বা না বলে দেন, জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্র যাতে চেম্বারের মধ্যে ফয়সালা করে জানিয়ে না দেন, প্রকাশ্যে শুনানির জন্য আবেদন করেছেন। এমনই অন্তত মলয়বাবু আমাকে কনফার্ম করলেন। আমি ডিটেলসটা কোনো ডকুমেন্ট হাতে পাইনি, কিন্তু মলয়বাবুর কথা যদি সত্যি হয় তাহলে কত বড় আরও চালাকি ভাবুন তো। মডিফিকেশান রিভিউ পিটিশন আপনি করেছেন, আপনার রিজেক্টেড হতে পারে, অ্যাকসেপ্টেড হতে পারে। আপনারা জানেন যে এর ক্ষেত্রে ওই যখন 25,753 জনের চাকরি চলে গিয়েছিল তখন রিভিউয়ের জন্য আবেদন করা হয়েছিল, সেই রিভিউ রিজেক্টেড হয়েছিল। ঠিক একইভাবে এই সুপ্রিম কোর্টে এই রায়টা ডিএ সংক্রান্ত রায় যাতে রিজেক্টেড হবে তারাও জানেন, প্রতারক সরকার প্রতারক মহিলা জানেন যে রিভিউটা রিজেক্টেড হবে। সেই জন্য করলো কি, প্রকাশ্যে তার শুনানি চাইলো। অর্থাৎ প্রকাশ্যে শুনানি হলে তারিখ পে তারিখের কালচার। সিংভি সিকবালরা তো বসে রয়েছেন কোনো না জায়গায় একটা ম্যানেজ করে, আবার তারিখ পে তারিখের কালচারে ঢুকিয়ে দেওয়া হবে। কোথায় থামবেন এই মহিলা বলুন তো? আমি আপনাদের কাছে বলছি, আপনারা যারা আমার এই নতুন বাংলা দর্শক এই প্রতিবেদন শোনেন, বলছি একটাই বিকল্প, কিন্তু আদালতে কী হবে জানেন, এই মহিলাকে তাড়াতে হবে। যে যেখানে জিততে পারবে তাকে জেতান। এই চোর প্রতারক একটা পরিবার, একটা মহিলা রাজত্ব করছেন নবান্নে বসে, রাজ্যটাকে ছাড়কার করে দিচ্ছেন। প্রতারক মহিলাকে তাড়াতে হবে। আবার বলছি, যে যেখানে জিতবেন তাকে জেতান। যে যেখানে জিততে পারেন সেই পসিবিলিটি আপনারা দেখুন, এবং 10 জন মানুষকে প্রতিদিন বোঝান এই প্রতারক মহিলাকে তাড়াতে হবে। তা নাহলে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে 215 পাতার মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা তৈরি করতে, প্রস্তুত করতে কলকাতা থেকে যেসব আইনজীবীদের পাঠিয়েছেন, সলিসিটার ফার্মকে পাঠিয়েছেন, অফিসারদের পাঠিয়েছেন, দিল্লিতে বসিয়ে সেই 215 পাতার ড্রাফটিং করেছে, এবং ওই কল্যাণের পুরো টিমটাই র্যাকেটটা সার্কিটের মধ্যে যুক্ত, এবং আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে তারা মামলাগুলো লড়েন, এবং তারপর 215 পাতার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অধিকার হরণ করছেন। 12 লক্ষ কর্মীর দীর্ঘশ্বাস বাড়াচ্ছেন। এখনও যারা তৃণমূলকে সমর্থন করেন তাঁরাও কিন্তু ক্রিমিনাল মাইন্ডসেট, তাঁরাও কিন্তু অপরাধ করছেন। আমি বলছি, এই চোর, এই প্রতারক মহিলাকে যারা এখনও যারা সিম্প্যাথাইজার, তিনি কবি হতে পারেন, তিনি শিল্পী হতে পারেন, তিনি সাংবাদিক, তিনি প্রাক্তন সাংবাদিক হতে পারেন, তিনি সাধারণ ভোটার হতে পারেন, তাঁরাও কিন্তু অপরাধ করছেন। এটা মাথায় রাখবেন। যেখানে যে আছেন 10 জন মানুষকে প্রতিদিন বোঝান এই প্রতারক মহিলাকে নবান্ন থেকে সরাতে হবে। আমার টাকা দিয়ে আমার বিরুদ্ধে লড়ছেন, ভাবতে পারেন? আপনার ট্যাক্সের টাকা দিয়ে আইনজীবী অ্যাপয়েন্ট করছেন, কোটি কোটি টাকার নয়-ছয় করছেন এসআইআর উপলক্ষে। কত কোটি টাকা খরচা করেছেন বলুন তো? জিততে পারছেন না, কিন্তু খড়ে যাচ্ছেন। একটা ধর্মতলায় জল সাফ করলেন, মাচা বেঁধে 5 দিন ধরে মাচা করলেন, প্রায় 2000-এর ওপর পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট ছিল পুরো তার মাচা পাহারা দেওয়ার জন্য, এবং কত কোটি টাকা নষ্ট হলো সরকারি কোষাগারে। একটু ভাবুন তো, আপনারা ভাবুন, আপনারা সেন্সিবল লোক। এই রিভিউ অ্যাপ্লিকেশনের কথা শেষ পর্যন্ত কী হবে? রিভিউ অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে। এর যে মডিফিকেশনের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট কী রায় দেবে জানি না, আমি বলতে পারবো না। এক্সটেন্ড করতে পারেন বা কিছুদিন সময় বাড়াতে পারেন, কিন্তু এই মহিলার ছক হচ্ছে আমি যদি না আসি, যে সরকার আসবে সে সরকারই দেবে। আমি বলছি, এতে এত বড় প্রতারক ভূভারতে নেই, সারা পৃথিবীতে কোথাও নেই, কোনো রাজ্যে এত বড় প্রতারককে দেখতে পারবেন না।
ডোনাল্ড ট্রাম্প আমার কাছে বিশ্ববাসীর কাছে প্রতারক, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের থেকেও বড় প্রতারক ওই মহিলা নবান্নের 14 তলায় যিনি বসে আছেন। ভুল বললাম কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর মলয়বাবুর সঙ্গে আমার যা যা কথা হয়েছে পুরোটা শুনবেন। মৌলানা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার শর্মাদা, বলুন। বলছি এমন একটা খবর আপনার কাছ থেকে পাচ্ছিলাম যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের পর রিভিউ অ্যাপ্লিকেশনে জমা পড়ে গেছে সুপ্রিম কোর্টে, ঘটনাটা কি ঠিক? একদম, আজকে 9 তারিখে জমা পড়লো, 6 তারিখে পড়েছিল এমএ, আজকে 9 তারিখে পড়লো রিভিউ, এবং রিভিউটা চেয়েছে ওপেন কোর্টে। ওপেন কোর্টে। ওপেন কোর্টে মানে মানে রিভিউ নরমালি ইনডোর চেম্বারে চেম্বারে হয়। একদম, এটা চেয়েছে। বিচারপতিদের চেম্বারে হয়, সেটাকে ওপেন কোর্টে চেয়েছে, মানে ওখানে আর টাইম কিল করা যায় যাতে। একদম একদম টাইম কিল করা যায় যাতে, সেখানে বলেছে। আমি এইগুলো সবই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি। এরপরে প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এতে এই বর্তমান সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী নয়, সরকারি কর্মচারীদের সমস্ত ডেটা আপডেট করার জন্য সরকারি কর্মচারীদের কি করতে হবে? সরকারি কর্মচারীদের কিছু করতে হবে না, দুটো পার্টে সরকারি করছে, যেটা হচ্ছে 8 থেকে 15 পর্যন্ত, 2008 থেকে 2015 পর্যন্ত, 15 পর্যন্ত সার্ভিস বুকগুলো আপ টু ডেট করে সেগুলো ডাটা বেসে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো, এইচআরএমএস-এ। আর এইচআরএমএস-টা হয়েছিল 2016 সালে, 2016 সাল থেকে কন্টিনিউ চলছে। তাই সেখান থেকে কিন্তু এই যে বকেয়াটা বার করা কোনো অসুবিধা হবে না, সেই কথাটাই সরকার বলেছে। এবং সেক্ষেত্রে কর্মচারীরা নিজেদের স্বার্থে তারা কিন্তু, যদি আপনার ডুপ্লিকেট সার্ভিস বুক থাকে, তাহলে তাদের নিজ নিজ ডিপার্টমেন্টে যেতে বলছে। মানে এটা অফ দ্য রেকর্ড, মানে আপনার কোনো রেকর্ড করেনি, তাদের যারা কাজগুলো করছে সুবিধা হবে, এই কথা বলছে। যদি সার্ভিস বুক বলেনি তথ্য আপডেট করার জন্য সরকারি কর্মচারীদের কাগজপত্র নিয়ে নিজেদের যোগাযোগ করতে বলছে। হ্যাঁ, যারা ক্যান্ডিডেট তাদেরকে কিছু বলেনি, যারা কাজ করবে তাদেরকে বলেছে যে 20 তারিখের মধ্যে। আজকে ক তারিখ? 20 তারিখের মধ্যে। তাহলে সরকার একটা ভয় পাচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে যদি একটা কোনো দাবড়া নিয়ে আসে, তাহলে তার জন্য একটা প্রস্তুতি রাখা। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আন্ডারটেকিং, মানে সরকারি আন্ডারটেকিং এ যারা কাজ করেন, কিংবা স্কুল কিংবা কলেজ অধ্যাপক বা শিক্ষক বা অশিক্ষক কর্মচারী, তাদের বা পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, তাদেরও কি ডেটা আপডেট, অর্থাৎ তাদের সার্ভিস বুক 2008 থেকে 15 আপডেট করার জন্য রাজ্য সরকার বলেছে? না তাদের এটা বলেনি। এটা যেটা অর্ডারটা বার করেছে তাতে ওদের কথা বলেনি। আসল কথা আমরা তো বুঝতে পারছি না, কারণ একদম ক্লাসিফিকেশন করে সরকারি কর্মচারীদের ডাটাগুলো দিয়ে দিয়েছে। সরকারি কর্মচারীদের তথ্য আপডেট করতে বলছেন, কিন্তু মানে কোন স্কুল শিক্ষক বা অশিক্ষক কর্মচারী বা কলেজ অধ্যাপক, অশিক্ষক কর্মচারী কিংবা আন্ডারটেকিং কিংবা পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, এই অফিসগুলোতে আপডেট করতে বলছে না। কিন্তু এটাও তো তাদেরও তো দাবি হওয়া উচিত, মানে তাদের অবশ্যই আমরা তো উচিত। কি বলেন? দেখুন, আমি তো আপনাকে অনেকবার ভিডিওতে বলেছি যে আমরা যেভাবে মামলাটা করেছি, এবং সরকারও তো বলছে, সে শুধু যে সরকারি কর্মচারী না। এবার আপনি কি মনে করছেন সেটা আমরা শুনেছি একাধিকবার। আপনি বলুন যে তাহলে স্কুলের শিক্ষক বা অশিক্ষক কর্মচারী, কলেজের অধ্যাপক বা অশিক্ষক কর্মচারী, কিংবা আন্ডারটেকিং পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতে, তারাও কি তাদের সার্ভিস বুক আপডেট করার জন্য সংশ্লিষ্ট তাদের নিজস্ব দপ্তরে গুলোতে যোগাযোগ করবে? করা উচিত, কি বলেন? করা তো উচিত। এবার ধরুন সেই ডিপার্টমেন্ট থেকে বললো যে না, আপনাদের ব্যাপারে সরকারের কোনো নির্দেশ নেই, তাহলে সেটা তো বলবেই, সেও তো বলবে। কিন্তু তারা যদি সেখানে গিয়ে একটা হেজিটেশন দেয়, দিতে হবে তখন তাদেরকে। কেন তাহলে সরকারি কর্মচারীদের আপ টু ডেট হচ্ছে, আমাদের কেন হবে না? আমরাও তো এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারেই আমরা কর্মচারী, এবং অধিকাংশ শিক্ষকরাই তো এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করে বলেই তারা বিভিন্ন ডিআই অফিস, বিভিন্ন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যেসব সরকারি অফিসাররা আছে, সমস্ত জায়গাগুলোকে বাদ দিয়ে সরকার এই ছকবাজিটা করছে। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা মামলাটা উঠলে আমাদের তরফ থেকে তো বলা হবে যে অল ইন্ডিয়া মামলা কবে উঠবে? মামলাটা দেখুন, যেটা বলছে যে মানে আমাদের আইনজীবীরা বলছে যে 15ই এপ্রিল কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে, ওই দিন মামলাটা কিন্তু উঠবে।
তার আগে আমরা চেষ্টা চালাচ্ছি যাতে এই কন্টেম্পটা খোলা আছে, কন্টেম্পটা যখনই উঠবে সরকারকে কিন্তু ওগুলো দাখিল করতে হবে। এখন সেক্ষেত্রে দেখা যাক, আর এখন তো মেনশন করা যায় না, ওই আপনার অ্যাপ্লিকেশন দিতে হয় কোর্ট অফ রেজিস্ট্রি। সরকার নিজের কাজটা এগিয়ে রাখছে যাতে আবার কোনো একটা প্রতারণার কৌশল কিছু নিতে পারে। এই আর কি। ঠিক আছে মৌলানা, অনেক ধন্যবাদ যোগাযোগ মানে সময় দেওয়ার জন্য।